সকল প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভ সম্পর্কে আলোচনা করে নেব। অর্থাৎ ফ্রান্সে একজন নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি হয়ে নেপোলিয়ন কিভাবে সমগ্র ইউরোপের ওপর, বিশেষত ফ্রান্সের ওপর নিজের অধিকার বা আধিপত্য বিস্তার করেছিল সে সম্পর্কে আমরা আলোচনা করে নেব। প্রথমে আমরা জেনে নেব তার জন্ম পরিচয়। 1769 খ্রিস্টাব্দের 15ই অগাস্ট ইতালির অন্তর্গত ভূমধ্য সাগরের কর্সিকা দ্বীপে অ্যাজাকোসি নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রথমত এই যে কর্সিকা দ্বীপটি ছিল, এটি প্রথমে জেনোয়ার অধীনে ছিল, প্রথমে এটি ফ্রান্সের অধীনে ছিল না। 1788 খ্রিস্টাব্দে এটি ফ্রান্সের অধীনে ছিল এবং এটি ছিল একটি পাহাড়ে ঘেরা বিপদ সংকুল এরিয়া, যে কারণে কিন্তু আমরা নেপোলিয়নকে এতটা শক্তিবান হিসেবে বা ক্ষমতাবান হিসেবে আমরা দেখতে পাই, কারণ তিনি একটি পাহাড়ে ঘেরা বিপদ সংকুল এরিয়া থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মের প্রথম থেকেই তিনি তার সাথে, নিজের সাথে, পরিবেশের সাথে লড়াই করেই কিন্তু তিনি বড় হয়ে উঠেছিলেন। তার মাতার নাম ছিল লিটেজিয়া এবং পিতার নাম ছিল চার্লস বোনাপার্ট। নেপোলিয়ন একজন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছিলেন বা একজন সাধারণ মানুষ থেকেই তিনি সিংহাসন লাভ করেছিলেন। এখন আমরা জেনে নেব নেপোলিয়নের উত্থানের কথা। প্রথমেই বলে রাখি যে নেপোলিয়ন ছিলেন শিক্ষা দীক্ষায় খুব পারদর্শী। তিনি ইতিহাস, ভূগোল, গণিত সব ধরনের বই বা সব ধরনের শিক্ষাই তিনি গ্রহণ করতেন, যে কারণেই কিন্তু তার মূলত এই ফরাসি বিপ্লবের পরবর্তীকালে তার উত্থান ঘটেছিল একজন সাধারণ মানুষ হলেও। মূলত সাধারণ মানুষেরা এই ধরনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে না বা সমাজে কি ধরনের ব্যবস্থা চলছে সে সম্পর্কে কোনো ধ্যান ধারণা বা কোনো জ্ঞান থাকে না, কিন্তু নেপোলিয়ন এ সমস্ত সম্পর্কে তার জ্ঞান সঞ্চয় করেছিল। তার উত্থান হিসেবে আমরা দেখতে পাই মাত্র 17 বছর বয়সে তিনি ফরাসি গোলন্দাজ বাহিনীর লেফটেন্যান্ট পদে যোগদান করেছিলেন। প্রথমে ফ্রান্স, এই যে কর্সিকা দ্বীপ রয়েছে, এটি ফ্রান্সের অধীনে ছিল না। প্রথমে এই দ্বীপটি জেনোয়ার অধীনে ছিল, পরবর্তীকালে 1768 খ্রিস্টাব্দে এটি ফ্রান্সের অধীনে এসেছিল। এটি ফ্রান্সের অধীনে আসার পরেই তিনি ফরাসি গোলন্দাজ বাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগদান করেছিলেন। এটি ছিল তার প্রথম উত্থান। এর পরবর্তীকালে 1793 সালে যখন ইংরেজ বাহিনী তুলো বন্দর আক্রমণ করেছিল, তখন খুব স্বল্প সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে তিনি এর প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এমন নয় যে একজন এই ক্ষমতাশালী ইংরেজ বাহিনীর বিরুদ্ধে তিনি খুব বেশি পরিমাণ সৈন্য নিয়ে এর প্রতিরোধ করেছিলেন। খুব অল্প পরিমাণ সৈন্য নিয়ে তিনি কিন্তু দক্ষতার সাথে এই তুলো বন্দরের প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যে কারণে তাকে ব্রিগেডিয়ার পদে উন্নত করা হয়েছিল। অর্থাৎ ধীরে ধীরে তিনি তার উন্নত পদের বা উন্নতির রাস্তাটা কিন্তু তৈরি করছেন। প্রথমে তিনি লেফটেন্যান্ট পদ, পরবর্তীকালে ব্রিগেডিয়ার পদে তিনি উন্নত হয়েছিলেন। 3 নম্বরে আমরা দেখতে পাই যখন 1795 সালে রাজতন্ত্রের সমর্থকরা জাতীয় সভা আক্রমণ করেছিল, তখনও তিনি তার প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই জাতীয় সভা কি তা আমরা আগেই আলোচনা করেছি। প্রথম অধ্যায়ে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করার সময় আমরা দেখেছি যে এই জাতীয় সভা কি। এই জাতীয় সভার বিরুদ্ধে যখন রাজতন্ত্রের সমর্থকরা আক্রমণ করেছিল, তখনও তিনি তার প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যে কারণে তাকে ফরাসি সেনাবাহিনী বা অভ্যন্তরীণ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে উন্নত করা হয়েছিল। অর্থাৎ এই মেজর জেনারেল পদের মাধ্যমে তিনি সরাসরি ফ্রান্সের অভ্যন্তরীণ সৈন্যবাহিনীর ক্ষমতা লাভ করেছিল। আরেকটি কথা যেটি নেপোলিয়ন সম্পর্কিত, যে তিনি ফরাসি জ্যাকোবিন দলের সদস্য ছিলেন। এই জ্যাকোবিন দল কি তাও আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি ফরাসি বিপ্লবে আলোচনার সময়। তিনি এই জ্যাকোবিন দলের সদস্য ছিলেন ও 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফ্রান্সের ভাগ্য নিয়ন্তাতে পরিণত হয়েছিলেন। অর্থাৎ কেবলমাত্র ফ্রান্স নয়, সমগ্র ইউরোপে তিনি শক্তিকে নিজেই স্থাপন করেছিলেন। তিনি তার শক্তির মূল বা প্রধান হয়ে উঠেছিলেন। তার কাছে
অসম্ভব বলে কোনো কথা ছিল না। তিনি সমস্ত কিছুকেই নিজের ক্ষমতার মাধ্যমে সম্ভব করার চেষ্টা করতেন। অর্থাৎ ফ্রান্সে বা ফরাসি বিপ্লবের পূর্বে যে পূর্বতন রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল, অর্থাৎ রাজার হাতে যে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল, সেই একই রকমের তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে একনায়কতন্ত্রে স্থাপন করেছিলেন তার নিজের ক্ষমতার মাধ্যমে। এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম যে নেপোলিয়নের বংশ পরিচয় এবং তার উত্থান কিভাবে ঘটেছিল। এখন আমরা জেনে নেব তার অভিযানগুলি কি কি ছিল এবং তার ব্যর্থতা কি হয়েছিল বা কোন অভিযানে তার মূলত ব্যর্থতা হয়েছিল। ফ্রান্সের বিরুদ্ধে তখনও তিনটি শক্তি ক্রমাগত যুদ্ধে রত ছিল, যার মধ্যে একটি হলো সার্ডিনিয়া, অপরটি হলো অস্ট্রিয়া এবং ইংল্যান্ড। এই তিনটি শক্তি মানে ফ্রান্সের বিরুদ্ধে তখনও কিন্তু যুদ্ধে রত ছিল, যাদের বিরুদ্ধে নেপোলিয়ন আক্রমণ করেছিল ইতালি থেকে। তিনি এই দেশগুলিকে আক্রমণ করেছিল। এখানে একটি আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কোন কোন দেশগুলির অবস্থান কোথায় রয়েছে। যদিও এটি কোনো পারফেক্ট বা প্রপার ম্যাপ নয়, তাতেও আমরা এখানে কেবলমাত্র দেখানোর চেষ্টা করেছি যে ফ্রান্স থেকে এই স্থানগুলির অবস্থান কোথায় রয়েছে। যদি আমরা এটিকে ফ্রান্স মনে করি, তাহলে এর নিচেই অবস্থান করছে অস্ট্রিয়া, তার একটু নিচে অবস্থান করছে কর্সিকা, যে কর্সিকা দ্বীপে নেপোলিয়নের জন্ম হয়েছিল, এবং কর্সিকার দ্বীপের নিচেই অবস্থান করছে সার্ডেনিয়া, এবং এই কর্সিকা এবং সার্ডেনিয়ার মধ্যবর্তী স্থানে রয়েছে ইতালি। যে কারণেই কিন্তু নেপোলিয়ন ইতালিকে বেছে নিয়েছিল এই দেশগুলিকে আক্রমণ করার জন্য। এই দেশগুলি অর্থাৎ সার্ডেনিয়া এবং অস্ট্রিয়া থেকে ইতালি খুব কাছে অবস্থান করছে, যে কারণে তিনি তার মিত্র শক্তি ইতালিকে বেছে নিয়েছিল এই দেশগুলিকে আক্রমণ করার জন্য। তিনি সার্ডেনিয়াতে অভিযান চালিয়েছিলেন এবং সার্ডেনিয়াও এর বিরুদ্ধে পরাজয় লাভ করেছিল। সার্ডেনিয়া এর সামনে খুব বেশি টাইম অবস্থান করতে পারেনি। তার দ্বিতীয় অভিযান হয়েছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে। অস্ট্রিয়ার বিরুদ্ধেও তিনি ইতালি থেকেই অভিযান করেছিলেন এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে অভিযান করে তিনি মিলান দখল করে নিয়েছিলেন ও অস্ট্রিয়ার যে সম্রাট বা রাজা ছিলেন তাকে ক্যাম্পে ফর্মীয় চুক্তি স্বাক্ষর করতে তিনি বাধ্য করেছিলেন। অর্থাৎ অস্ট্রিয়ার বিরুদ্ধে আক্রমণ করে তিনি মিলান দখল করেছিলেন এবং এখানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটিকে ক্যাম্পে ফর্মীয় চুক্তি বলা হয়ে থাকে। 3 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ যে অভিযানটি ছিল, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মিশর অভিযান করেছিলেন এবং এই অভিযান করে তিনি প্রথম অভিযানে পিরামিডের যুদ্ধে তিনি জয়লাভ করলেও নীল নদের যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। নীল নদের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে, এবং এই সময় ইংল্যান্ডের সেনাপতি ছিলেন নেলসন। এই দুটি জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন যে নীল নদের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে, এবং এর সেনাপতি ছিল নেলসন। এই তিনটি অভিযানের পর তিনি যখন দেশে ফিরে এলেন বা ফ্রান্সে ফিরে এলেন, সেখানে তিনি শাসন ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করলেন। কারণ প্রথমেই 1795 খ্রিস্টাব্দে জাতীয় সভাকে আক্রমণ করেছিল রাজতান্ত্রিক শক্তি বা রাজতন্ত্রের যারা সমর্থক ছিল, তারা 1795 খ্রিস্টাব্দে জাতীয় সভাকে আক্রমণ করেছিল। সেই জাতীয় সভাকে রক্ষা করেছিল নেপোলিয়ন এবং সেখান থেকে একটি নতুন শাসন ব্যবস্থার প্রচলন ঘটেছিল, যেটিকে বলা হয়ে থাকতো ডাইরেক্টরি শাসন ব্যবস্থা। এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থাতে 5 জন সদস্যকে নিয়ে একটি ব্যবস্থা গড়ে উঠেছিল। অর্থাৎ এখানে 5 জন সদস্য সমস্ত কিছুর আর্থিক, সামাজিক ও অর্থনৈতিক যে সমস্ত নীতি গ্রহণ করা হতো, সেগুলিতে এই 5 জন ব্যক্তি তাদের মতামত বা সেই সিদ্ধান্তগুলি নিত। কিন্তু যখন তিনি 1798 খ্রিস্টাব্দে দেশে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে দেশের জনতা এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার ওপর খুবই ক্ষুব্ধ। কারণ তখন দুর্ভিক্ষ, আর্থিক অনটন এসবের কারণেই জনতা এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার ওপর ক্ষুব্ধ ছিল। যে কারণেই তিনি ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে 1799 সালের 9 নভেম্বর কনসুলেট শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। কনসুলেট শাসন ব্যবস্থাটি কি না, কনসুলেট শাসন ব্যবস্থাটি হলো নেপোলিয়ন সহ আরো 2 জন কনসালের হাতে ক্ষমতাকে অর্পিত করা হয়েছিল। অর্থাৎ যেখানে আমরা দেখেছি যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থাতে 5 জনের ওপর ক্ষমতা অর্পিত ছিল,
অর্থাৎ 5 জন যে সমস্ত সিদ্ধান্ত নিত সেগুলি আবার জনগণের ওপর প্রয়োগ করা হতো। কিন্তু কনসুলেট শাসন ব্যবস্থাতে নেপোলিয়ান সহ আরো 2 জন ব্যক্তি অর্থাৎ 3 জন ব্যক্তির ওপর ক্ষমতা অর্পণ করা হয়েছিল, কিন্তু সর্বোচ্চ ক্ষমতা ছিল কেবলমাত্র নেপোলিয়ানের হাতে। অর্থাৎ এই কনসুলেট শাসন ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু আবার পুনরায় একনায়কতন্ত্র বা একজনের ওপর শাসন ব্যবস্থা অর্পিত হয়েছিল, যেটা আমরা প্রথমে রাজতন্ত্রের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে কেবলমাত্র রাজার ক্ষমতায় বা রাজার কথাই ছিল শেষ কথা। সেই একই রকমের কিন্তু শাসন ব্যবস্থা নেপোলিয়ান পুনরায় সৃষ্টি করেছিল, যে কারণে এই সময়কালটিকে এজ অফ নেপোলিয়ান বলেও বলা হয়ে থাকে। 1802 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তাকে যাবজ্জীবন কনসাল পদে নিযুক্ত করা হয়েছিল, যদিও 1804 সালে সিনেটে গণভোটের দ্বারা ফরাসি জাতির সম্রাট উপাধি তিনি ধারণ করেছিলেন। অর্থাৎ এই কনসুলেট শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পুনরায় ফ্রান্সে আবার বংশতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল, অর্থাৎ যার পিতা কনসাল ছিলেন তার পুত্র পুনরায় আবার কনসাল হবেন, এই ধরনের বংশতান্ত্রিক যে শাসন ব্যবস্থা তার পুনরায় প্রচলন কিন্তু ঘটেছিল। অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নিলাম যে নেপোলিয়ানের বংশ পরিচয়, তার উত্থান কিভাবে ঘটেছিল, তার অভিযান এবং ব্যর্থতাগুলি কি কি ছিল সেটিও আমরা আলোচনা করে নিলাম, ও ফ্রান্সে পুনরায় কিভাবে একনায়কতন্ত্র বা এজ অফ নেপোলিয়ান কিভাবে শুরু হয়েছিল সেটাও আমরা আলোচনা করে নিলাম। এখানে আমরা এক ধরনের বড় কোশ্চেনই পেতে পারি যে ফ্রান্সে পুনরায় কিভাবে একনায়কতন্ত্র স্থাপিত হয়েছিল তা আলোচনা করো, বা এজ অফ নেপোলিয়ান বলতে কি বোঝো, সেই ধরনের আমরা একটি প্রশ্ন পেতে পারি। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও এডুইনস ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।